গণভোট সংবিধান সংস্কার বাতিল নিয়ে কি বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস? বাংলাদেশের রাজনীতির মঞ্চে এখন এক অবিশ্বাস্য টানাপড়েন। একদিকে জনগণের বিপুল ভোটে জয়ী একটি দল, অন্যদিকে সেই নির্বাচনের প্রেক্ষাপট তৈরি করে দেওয়া এক অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু প্রশ্ন উঠেছে, যে সিঁড়ি বেয়ে আপনি ক্ষমতায় উঠলেন সেই সিঁড়িটাই কি এখন ভেঙে ফেলতে চাইছেন? ডক্টর ইউনূস কি তবে স্পষ্ট করে বলে দিলেন যে সংস্কার ছাড়া এই ক্ষমতায় থাকা সম্ভব নয়? আজ আমরা উন্মোচন করব এমন এক রাজনৈতিক সমীকরণ যেখানে একটি রিট আবেদন আর একটি শপথ না নেওয়ার জেদ পুরো দেশের ভবিষ্যৎকে এক গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। কেন বলা হচ্ছে বিএনপি সরকারে থাকতে পারবে না? কি এমন আছে সেই জুলাই সনদে যা নিয়ে আজ উত্তাল রাজপথ থেকে উচ্চ আদালত? এই রহস্যের গভীরে যেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশের ইতিহাসে ২০২৪ সালের জুলাই বিপ্লব ছিল এক রক্তস্নাত অধ্যায়। ছাত্র জনতার সেই অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের এক বিশাল দায়িত্ব কাঁধে নিয়েছিলেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তার অন্তর্বর্তীকালীন সরকার গত কয়েক মাস ধরে দিন-রাত এক করে তৈরি করেছে জুলাই সনদ। এই সনদের মূল লক্ষ্য ছিল একটাই, পুরানো পচা গলা শাসন ব্যবস্থাকে আমূল বদলে ফেলা। আর এই সংস্কারের বৈধতা নিতেই আয়োজন করা হয়েছিল এক বিশাল গণভোটের। 10 ফেব্রুয়ারি ২০২৬ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর ইউনূস আবেগঘন কণ্ঠে বলেছিলেন, এই গণভোট হবে আগামী দিনের রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি। তিনি জনগণকে আহ্বান জানিয়েছিলেন হ্যাঁ ভোট দিয়ে এই নতুন বাংলাদেশের রূপরেখাকে সমর্থন করতে। কিন্তু আসল নাটক শুরু হয় নির্বাচনের ঠিক পরেই। যে গণভোটের ওপর ভিত্তি করে এই নির্বাচন অনুষ্ঠিত হলো, এখন সেই গণভোটের বৈধতা নিয়েই টানাটানি শুরু হয়েছে। ভাবুন তো একবার, আপনি একটি চুক্তির ভিত্তিতে পরীক্ষায় বসলেন আর পাশ করার পর বললেন আমি চুক্তিটাই মানি না। ঠিক এই পরিস্থিতি এখন তৈরি হয়েছে বাংলাদেশের রাজনীতিতে। বিএনপি নির্বাচনে ২০৯টি আসন পেয়ে বিশাল জয় পেয়েছে ঠিকই, কিন্তু জয়ের পর তাদের অবস্থান এখন রহস্যময় এবং বিতর্কিত। মূল ঘটনার সূত্রপাত হয় যখন বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে অস্বীকার করে। শুধু তাই নয়, হাইকোর্টে গণভোট বাতিলের জন্য একটি রিট দায়ের করা হয়, যার নেপথ্যে বিএনপির ইন্ধন রয়েছে বলে রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন। অথচ এই সেই বিএনপি যাদের নেতা তারেক রহমান নিজে জনগণকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। 4,80,00,000 মানুষ সেই আহ্বানে সাড়া দিয়ে সংস্কারের পক্ষে রায় দিয়েছিল। কিন্তু আজ ক্ষমতায় যাওয়ার সুবাস পেতেই কি বদলে গেল সব সমীকরণ? এই জায়গাটাই পুরো গল্প বদলে দেয়। ডক্টর ইউনূস এবং তার সহযোগীরা, বিশেষ করে নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লার মতো তরুণ নেতারা দেশ জুড়ে প্রচার করেছিলেন যে যারা নির্বাচনে জিতবে তাদের প্রধান দায়িত্ব হবে এই জুলাই সনদ বাস্তবায়ন করা। 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এই অলিখিত ও লিখিত বোঝাপড়ার উপর ভিত্তি করেই। এখন বিএনপি যদি সেই সংস্কারই বাতিল করতে চায়, তবে তাদের এই জয়ের নৈতিক ভিত্তি কোথায় থাকে? রাজনৈতিক বিশ্লেষকরা এখন এই জটিল অঙ্কের ব্যবচ্ছেদ করছেন। তাদের মতে বিএনপি এক চরম নৈতিক দ্বন্দ্বে আটকা পড়েছে। একজন বিশিষ্ট বিশ্লেষক তো সরাসরি বলে দিলেন, যদি বিএনপি সংস্কার না চায় তবে তাদের উচিত আগে পদত্যাগ করে নতুন করে জনগণের কাছে যাওয়া। আপনি সংস্কারের কথা বলে ভোট নেবেন আর ক্ষমতায় গিয়ে সংস্কার মুছে দেবেন, এটা তো শিব জনগণের সাথে প্রতারণা। কিন্তু এর পর যা ঘটতে যাচ্ছে তা হয়তো কারোরই কল্পনায় নেই। সাসপেন্স আরও বাড়ছে, কারণ শুধু রাজনৈতিক বিতর্ক নয়, বিষয়টি এখন আইনি মারপ্যাচে রূপ নিয়েছে। আইন বিশেষজ্ঞরা বলছেন গণভোট এবং সাধারণ নির্বাচন ছিল একটি প্যাকেজ ডিল। যদি গণভোট বাতিল হয়ে যায় তবে সেই প্রেক্ষাপটে হওয়া নির্বাচনের বৈধতাও বালির বাঁধের মতো ভেঙে পড়বে। কারণ এই নির্বাচন আয়োজিত হয়েছিলই সংস্কার বাস্তবায়নের জন্য। হাইকোর্ট যদি সত্যি গণভোট বাতিল করে দেয় তবে দেশের শাসনতান্ত্রিক কাঠামোয় এক বিশাল শূন্যতা তৈরি হবে। তার মানে কি তবে আবার একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকার? আবার কি নতুন করে নির্বাচনের দামামা বাজবে? কিন্তু পরিস্থিতি এখানেই থেমে নেই। বিএনপির এই অবস্থানের বিরুদ্ধে এখন একজোট হচ্ছে অন্যান্য রাজনৈতিক শক্তি। জামায়াতে ইসলামী এবং 11 দলীয় জোট সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছে, বিএনপি যদি জুলাই বিপ্লবের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করে তবে তাদের রাজপথেই মোকাবিলা করা হবে। খেলাফত মজলিস থেকে শুরু করে জাগপা সবাই এখন একই সুরে কথা বলছে। তাদের দাবি পরিষ্কার, জুলাই বিপ্লবে যারা রক্ত দিয়েছে তাদের রক্তের সাথে বেইমানি সহ্য করা হবে না। এনসিপি নেতারা তো ঘোষণা দিয়েই দিয়েছেন তারা ডক্টর ইউনূসের পাশেই থাকবেন এবং যে কোনো মূল্যে সংস্কার বাস্তবায়ন করবেন। তবে বিএনপির সমর্থকদের যুক্তি অন্যরকম। তারা বলছেন এই গণভোট পদ্ধতিই ছিল অসাংবিধানিক। কিন্তু সাধারণ মানুষ পাল্টা প্রশ্ন তুলছেন, যদি গণভোট অসাংবিধানিক হয় তবে সেই একই সরকারের অধীনে হওয়া নির্বাচনে অংশ নিয়ে আপনারা কিভাবে বৈধ হলেন? এই প্রশ্নের কোনো সদুত্তর এখনও পর্যন্ত বিএনপির পক্ষ থেকে আসেনি। সোশ্যাল মিডিয়ায় বয়ে চলেছে সমালোচনার ঝড়। সাধারণ মানুষের মন্তব্য এখন একটাই, ক্ষমতার লোভে কি তবে বিপ্লবের স্বপ্নগুলো বিসর্জন দেওয়া হবে? এই পুরো গোলক ধাঁধায় ডক্টর ইউনূসের ভূমিকা কি?
সূত্র বলছে, শান্তিতে নোবেল বিজয়ী এই বিশ্বনেতা এখন পর্দার আড়ালে গভীর পর্যবেক্ষণে আছেন। তিনি এবং তার টিম আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। ডক্টর ইউনুস খুব ভালো করেই জানেন, আন্তর্জাতিক মহলে তার যে গ্রহণযোগ্যতা সেটি এই সংস্কার প্রক্রিয়ার সাথেই জড়িত। তিনি যদি দেখেন যে নির্বাচিত সরকার তার সংস্কারগুলোকে আস্থা করে নিক্ষেপ করছে, তবে তিনি কি চুপ করে থাকবেন? ঘনিষ্ঠ মহলের খবর অনুযায়ী ডক্টর ইউনুস প্রয়োজনে কঠোর কোনো পদক্ষেপ নিতেও দ্বিধাবোধ করবেন না। এখন প্রশ্ন হলো, আগামী কয়েক সপ্তাহে বাংলাদেশ কোন দিকে যাবে? আমরা কি এক নতুন সাংবিধানিক সংকটের দিকে এগোচ্ছি, নাকি বিএনপি তাদের অবস্থান পরিবর্তন করে সংস্কারের পথে হাঁটবে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপিকে এখন দুটি পথের একটি বেছে নিতে হবে। হয় সংস্কার মেনে নিয়ে রাষ্ট্র পরিচালনা করা, অথবা সংস্কার বাতিল করে ক্ষমতা থেকে সরে দাঁড়ানো। এর মাঝামাঝি কোনো পথ সম্ভবত খোলা নেই, কারণ ডক্টর ইউনুস এবং জুলাই বিপ্লবের শক্তিগুলো এখন আগের থেকেও অনেক বেশি ঐক্যবদ্ধ। উপসংহারে এসে একটা কথাই বলা যায়, বাংলাদেশের রাজনীতি এখন এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। গণভোট ও সংবিধান সংস্কার বাতিল চাওয়া মানে হল সেই ভিত্তিকে অস্বীকার করা যার উপর দাঁড়িয়ে এই নতুন সরকার গঠিত হয়েছে। ডক্টর ইউনুসের সরকার এবং জুলাই বিপ্লবের নায়করা স্পষ্ট করে দিয়েছেন যে তারা কোনো ব্যক্তি বা দলের ক্ষমতায় বসানোর জন্য লড়াই করেননি, তারা লড়েছিলেন একটি সিস্টেম বদলাতে। এখন যদি সেই সিস্টেম পরিবর্তনের পথই বন্ধ